দিল্লির সেই তপ্ত দুপুরবেলা ছিল যেন আগুনের হলকায় ভরা এক অসহ্য গ্রীষ্ম। বাতাস ভ্যাপসা গরমে ঠাসা, যেখানে সূর্যের প্রখর তাপ প্রতিটি কোণাকে জ্বালিয়ে দিচ্ছিল। কিন্তু রোহিণীনগরের গুপ্তানিবাসের ভিতরের পরিবেশ ছিল বাইরের আবহাওয়ার চেয়েও অনেক বেশি উত্তপ্ত এবং উত্তেজনায় টগবগ করছিল। বাড়ির দেওয়ালগুলোকে সদ্য নতুন উজ্জ্বল রঙে রাঙানো হয়েছিল, পর্দাগুলো পাল্টে ফেলা হয়েছিল এবং সবচেয়ে দামি ক্রোকারিগুলো বের করে ঘরের সাজে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল, যাতে অতিথিরা মুগ্ধ হয়ে যান। কারণ আজ ছিল প্রিয়াঙ্কাকে দেখতে ছেলে আসার অপেক্ষিত দিন। সুনন্দা দেবী বারবার শাড়ির আঁচল ঠিক করতে করতে জানলা দিয়ে বাইরে উঁকি দিচ্ছিলেন, আর তার কপালের ঘামের ফোঁটাগুলো শুধু গরমের জন্য ছিল না, বরং সেই ঘাবড়ানি এবং উত্তেজনার কারণে যা প্রতিটি ভারতীয় মায়ের মনে জাগে যখন নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে কথা হয়। ঘরের প্রতিটি কোণ সাজানো হয়েছিল এমনভাবে যাতে আগত অতিথিরা তাদের মর্যাদা এবং রুচির সঠিক আন্দাজ পান এবং কোথাও যেন কোনো খামতি না থেকে যায়। প্রিয়াঙ্কা নিজের ঘরে আয়নার সামনে বসেছিল এবং তার মন অসংখ্য প্রশ্নের ঘূর্ণিঝড়ে আটকে পড়েছিল, যা তাকে কোনো মতেই শান্ত থাকতে দিচ্ছিল না। সে হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছিল, যা তার শ্যামলা রঙের সঙ্গে বেশ মানিয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে সেই জেল্লা ছিল না যা একজন হবু কনের চোখে থাকা উচিত। মা তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছিলেন যে বিয়ে কেবল দুটি মনের মিলন নয়, বরং এটি সামাজিক নিরাপত্তা আর অর্থনৈতিক স্থায়িত্বের একটি সিঁড়ি, যার ওপর পা রেখে জীবন সহজ হয়ে যায়। ঘটক জানিয়েছিলেন যে ছেলে কাপড়ের ব্যবসা করে এবং তার পরিবার বেশ পুরনো আর ধনী। তাই প্রিয়াঙ্কার মনে আশার আলো জেগে উঠেছিল যে হয়তো আজ তার জীবন বদলে যাবে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে চলেছিল এবং দুপুর 4টে বাজতে চলেছিল, যা অতিথিদের আসার নির্দিষ্ট সময় ছিল। সুনন্দা দেবী তার স্বামী রাজেশবাবুকে নির্দেশ দিলেন যে তিনি যেন সোফায় সোজা হয়ে বসেন এবং খবরের কাগজ পড়া বন্ধ করে দেন, যাতে তাকে গম্ভীর এবং সম্মানিত দেখায়। প্রতিবেশীরাও টের পেয়ে গিয়েছিল যে গুপ্তাজির বাড়িতে কোনো ভালো সম্বন্ধ আসতে চলেছে, তাই তারাও তাদের ছাদ আর বারান্দা থেকে আর চোখে রাস্তার দিকে তাকিয়েছিল। প্রত্যেকের আশা ছিল যে এখনই কিছুক্ষণ পর একটি বড় দামি গাড়ি গেটের সামনে এসে থামবে এবং সেখান থেকে রাজপুত্রের মতো এক যুবক নামবে, যে এই সাধারণ ঘরের ভাগ্য বদলে দেবে। ঠিক তখনই রাস্তার ওপার থেকে একটি অদ্ভুত শব্দ শোনা গেল, যা কোনো দামি গাড়ির ইঞ্জিনের নয়, বরং কোনো পুরনো মেশিনের ক্যাচ ক্যাচ শব্দ ছিল। সবার নজর গেটের দিকে ঘুরল, এবং যে দৃশ্য তারা দেখল তা সুনন্দা দেবীর সমস্ত আশা আকাঙ্ক্ষায় যেন ঠান্ডা জল ঢেলে দিল। সেখানে কোনো মার্সিডিজ বা হোন্ডা সিটি গাড়ি ছিল না, বরং ছিল একটি পুরনো অ্যাটলাস সাইকেল, যার চেনে মোর্চে ধরে গিয়েছিল আর মাডগার্ডটিও ভেঙে গিয়েছিল। সেই সাইকেলটি চালাচ্ছিল এক সাধারণ যুবক, যে খদ্দরের কুর্তা আর সাদা পায়জামা পরেছিল, এবং তার মুখে রোদ আর ধুলোর আস্তরণ জমেছিল। অর্জুন তার সাইকেলটি গুপ্তানিবাসের গেটের কাছে খুব নিশ্চিন্তে থামাল এবং সেটিকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিল, যেন সে কোনো প্রাসাদে নয়, বরং নিজের বাড়িতেই এসেছে। সে তার পকেট থেকে একটি সাধারণ রুমাল বের করল এবং কপাল থেকে ঘাম মুছল। তারপর সে তার চটিগুলো গেটের বাইরেই খুলে রাখল। তার এই সাধারণ ভাবের মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যা সেখানে উপস্থিত লোকেদের বোধগম্য হচ্ছিল না, কারণ তারা বাইরের জাঁকজমক দেখে অভ্যস্ত ছিল। সুনন্দা দেবীর মুখ হাঁ হয়ে গেল এবং তার চোখে হতাশার সাথে ক্রোধের আগুনও উঠল যে ঘটক তাদের সাথে কেমন প্রতারণা করল। রাজেশবাবু, যিনি এখন পর্যন্ত সোফায় গম্ভীরভাবে বসেছিলেন, তিনি এখন দ্বিধায় পড়ে গেলেন যে উঠে দাঁড়িয়ে স্বাগত জানাবেন নাকি নিজের জায়গাতেই বসে থাকবেন। তারা কখনো ভাবেননি যে ধনী ব্যবসায়ীর কথা বলা হচ্ছিল, সে এভাবে সাইকেলে চড়ে ঘাম ঝরিয়ে তাদের দরজায় কড়া নাড়বে। অর্জুন ভেতরে পা রাখল এবং অত্যন্ত নম্রতার সাথে হাত জোড় করে সবাইকে প্রণাম করল, এবং তার গলার স্বরে এক গভীর স্থিরতা ছিল, যা মুহূর্তের জন্য ঘরের উত্তেজনা কমিয়ে দিল। সে ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে সম্মান জানাল,
কিন্তু সুনন্দা দেবীর নজর কেবল তার সাধারণ পোশাক আর বাইরে দাঁড়িয়ে থাকা সেই খটখটে সাইকেলের ওপর আটকে ছিল। অর্জুনকে সোফায় বসার ইশারা করা হলো এবং সে খুব সংকোচের সাথে এক কোণায় বসে পড়ল, যাতে সোফার কভার নোংরা না হয়ে যায়। ঘরের ভেতরের নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে ফ্যানের ঘরঘর শব্দ অনেক বেশি জোরালো মনে হচ্ছিল, আর কেউ কথা শুরু করার সাহস সঞ্চয় করতে পারছিল না। অবশেষে রাজেশবাবু গলা পরিষ্কার করে জিজ্ঞাসা করলেন যে তার রাস্তা খুঁজে পেতে কোনো অসুবিধে হয়েছে কিনা, এবং অর্জুন হেসে না বলে মাথা নাড়াল। সে বলল যে দিল্লির গলিগুলো তো তার নিজেরই, আর সে এখানকার প্রতিটা রাস্তা চেনে, তাই তার কোনো ম্যাপ বা জিপিএসের প্রয়োজন হয়নি। তখনই সুনন্দা দেবী নিজের ধৈর্য হারিয়ে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন যে তার গাড়ি কি খারাপ হয়ে গিয়েছে যে সে এত রোদে সাইকেল চালিয়ে এসেছে। অর্জুন খুব সহজভাবে উত্তর দিল যে এই সাইকেলটি তার বাবার শেষ স্মৃতি, এবং সে যখনই কোনো শুভ কাজের জন্য যায় তখন এটিই ব্যবহার করে। সে জানালো যে এই সাইকেলটি তাকে মাটির সাথে যুক্ত থাকতে মনে করিয়ে দেয় এবং নিজের শিকড়কে ভুলতে দেয় না। সুনন্দা দেবীর কাছে এই আবেগপূর্ণ উত্তরটি কোনো কাজের ছিল না, কারণ তার দুনিয়ায় আবেগের চেয়ে জিনিসের দাম বেশি, এবং তার কাছে এটি দারিদ্র্য লোকানোর এক বাহানা বলে মনে হচ্ছিল। রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা এইসব শুনছিল, আর তার বুক ফেটে যাচ্ছিল যে এই কি সেই রাজপুত্র যার স্বপ্ন সে দেখেছিল। তার মনে হচ্ছিল তার সাথে কোনো বাজে রসিকতা করা হয়েছে, কারণ তার বান্ধবীদের স্বামীরা বড় বড় গাড়িতে ঘোরে, আর সে সাইকেলওয়ালার সাথে জীবন কিভাবে কাটাবে। তার মায়ের কটাক্ষ সে এখন থেকেই যেন শুনতে পাচ্ছিল, এবং সমাজের সেই কথাগুলো তার কানে বাজছিল যে গুপ্তাজির মেয়ের কপালে কোনো জুৎসই ছেলেও জুটল না। সে চায়ের ট্রে তুলে নিল এবং কাঁপানো হাতে বাইরের ঘরের দিকে পা বাড়াল, যেখানে তার ভবিষ্যৎ কোনো দাড়িপাল্লায় নয়, বরং একটি পুরনো সাইকেলের ক্যারিয়ারের ওপর রাখা আছে বলে মনে হচ্ছিল। যখন প্রিয়াঙ্কা ঘরে প্রবেশ করল তখন অর্জুন তার চোখ নিচু করে নিল, যা ভারতীয় সংস্কৃতিতে একজন ভদ্রপুরুষের পরিচয় বলে মানা হয়। সে একবারও প্রিয়াঙ্কাকে ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে দেখল না, যেমনটা সাধারণত ছেলেরা করে থাকে, বরং সে খুব সম্মানজনকভাবে তাকে নমস্কার জানাল। প্রিয়াঙ্কা চায়ের কাপগুলো টেবিলের ওপর রাখল এবং অর্জুনের সামনের চেয়ারে বসে পড়ল, কিন্তু তার নজর অর্জুনের মুখের দিকে ছিল না, বরং তার কবজিতে বাঁধা পুরনো ঘড়িটির দিকে। সেই ঘড়িটিও হয়তো তার বাবার আমলের ছিল, যার বেল্ট ক্ষয়ে গিয়েছিল আর কাঁচের ওপর হালকা ফাটল ছিল। কথাবার্তা এগিয়ে চলল এবং রাজেশবাবু অর্জুনের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা শুরু করলেন, যাতে তিনি পরিস্থিতির সঠিক মূল্যায়ন করতে পারেন। অর্জুন জানালো যে সে কাপড়ের কাজ করে এবং সুতো তৈরি করা থেকে শুরু করে কাপড় রং করা পর্যন্ত সমস্ত কাজ তারা নিজেরাই দেখে। সে ইচ্ছে করেই তার কোম্পানির টার্নওভার বা লাভের কথা উল্লেখ করল না, কারণ সে দেখতে চেয়েছিল যে এই পরিবার তার টাকার সাথে সম্পর্ক গড়তে চায় নাকি তার ব্যক্তিত্বের সাথে। রাজেশবাবু আর সুনন্দা দেবী তার উত্তরের মানে এটাই বের করলেন যে সে হয়তো কোনো ছোট দোকানের মালিক অথবা দর্জির কাজ করে। সুনন্দা দেবী মাঝপথে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন যে তাদের নিজস্ব বাড়ি আছে কিনা এবং তাদের বাড়িতে কাজের লোক আছে কিনা যারা কাজে হাত বাটায়। অর্জুন খুব শান্তভাবে উত্তর দিল যে তাদের বাড়িটি পৈতৃক এবং তারা নিজেদের কাজ নিজেরা করতে পছন্দ করে, কারণ এতে শরীর আর মন দুটোই সুস্থ থাকে। সে বলল যে গান্ধীজির আদর্শ মেনে তার পরিবার সরলতায় বিশ্বাস রাখে এবং অপচয় করাকে পাপ মনে করে। এটি শোনামাত্রই সুনন্দা দেবীর মুখে ঘৃণার ভাব আরও গভীর হল, কারণ তিনি সরলতার মধ্যে কেবল কৃপণতা আর অভাবই দেখতে পাচ্ছিলেন। প্রিয়াঙ্কা সাহস করে অর্জুনকে জিজ্ঞাসা করল যে তার জীবনের লক্ষ্য কী এবং সে ভবিষ্যতে কি করতে চায়। অর্জুনের চোখে এক উজ্জ্বলতা এলো এবং সে জানালো যে সে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল খুলতে চায় এবং তার আয়ের একটি বড় অংশ দান করতে চায়। সে বলল যে আসল আনন্দ অন্যদের সাহায্য করার মধ্যে আছে, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর মধ্যে নয়, আর সে এমন একজন জীবনসঙ্গী চায় যে এই চিন্তায় তাকে সঙ্গী দিতে পারে। প্রিয়াঙ্কার কাছে এই কথাগুলো কেবল পুঁথিগত আর অবাস্তব মনে হচ্ছিল, কারণ তার তো একটি আরামদায়ক জীবন দরকার ছিল, যেখানে তাকে কখনো কোনো জিনিসের অভাব বোধ করতে হবে না। সময় কেটে যাচ্ছিল এবং চা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু কেউ সেটিতে হাত পর্যন্ত ছোঁয়াল না, কারণ পরিবেশের মধ্যে এক অদ্ভুত রুক্ষতা চলে এসেছিল। অর্জুন বুঝতে পেরেছিল যে এখানে তার কথার কোনো মূল্য নেই এবং এই পরিবার কেবল পার্থিব সুখসুবিধার ভাষা বোঝে।
তবুও সে ধৈর্য হারাল না এবং নিজের আসল পরিচয় দেওয়ার চেষ্টাও করল না, কারণ সে কাউকে প্রভাবিত করার জন্য মিথ্যে বা লোক দেখানোর সাহায্য নিতে চায়নি। তার মনে হয়েছিল যদি সম্পর্ক হওয়ার থাকে তবে তা তার সততার ভিত্তিতে হবে, তার সম্পত্তির চাকচিক্যের ওপর নয়। সুনন্দা দেবী তার স্বামীকে চোখের ইশারায় বোঝালেন যে এখন এই নাটক শেষ করার সময় এসেছে এবং এই ছেলেকে বিদায় করে দেওয়া উচিত। রাজেশবাবুও বুঝে নিলেন যে এই সম্বন্ধ তাদের প্রত্যাশা অনুযায়ী নয় এবং তিনি ঘড়ির দিকে তাকিয়ে বললেন যে তাদের কোথাও যাওয়ার আছে। এটি একটি স্পষ্ট ইঙ্গিত ছিল যে তারা এখন অর্জুনকে আর সহ্য করতে পারছেন না এবং চান যে সে চলে যাক। অর্জুনও সেই সংকেত বুঝতে পারল এবং সে কোনো অপমান বোধ না করেই নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। অর্জুন যাবার সময় আবার সবাইকে হাতজোড় করে প্রণাম করল এবং প্রিয়াঙ্কার দিকে এক শেষ আশার নজর ফেলল যে হয়তো সে তার কথার গভীরতা বুঝতে পেরেছে। কিন্তু প্রিয়াঙ্কার চোখে সে কেবল শূন্যতা আর প্রত্যাখ্যানই দেখতে পেল, যা তার মনে এক মুহূর্তের জন্য আঘাত করল। সে জানত যে আজকের যুগে মানুষ মানুষকে নয় বরং তার পোশাক বা আবরণকে পূজা করে, আর আজ তার সেই আবরণটি ছিল অত্যন্ত মলিন আর সাধারণ। সে মনে মনে হেসে ভাবল, হয়তো ঈশ্বর তার জন্য অন্য কিছু লিখে রেখেছেন, এবং সে দরজার দিকে এগিয়ে গেল। অর্জুন বাইরে বেরো হওয়া মাত্রই তার পুরনো সাইকেলের তালা খুলল এবং স্ট্যান্ড থেকে নামালো। তখন সাইকেলের চেনে আবার সেই কর্কশ আওয়াজ হল। পাড়ার মহিলারা নিজেদের মধ্যে কানাঘুষো শুরু করে দিল এবং কেউ কেউ তো ফিক করে হেসেও ফেলল যে গুপ্তাজির বাড়িতে কেমন এক কঙ্গাল জামাই আসতে চলেছিল। অর্জুন সেই আওয়াজগুলোকে কানে তুলল না এবং নিজের সাইকেলের প্যাডেলে জোর দিয়ে সেখান থেকে এগিয়ে গেল। ধুলোর একটি ঘূর্ণি তার পেছনে উড়ল এবং সে ধীরে ধীরে সেই গলির মোড়ে মিলিয়ে গেল, যেন সে কখনো আসেনি। অর্জুন চলে যেতেই সুনন্দা দেবীর রাগ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল এবং তিনি ঘটককে গালাগাল দিতে শুরু করলেন। তিনি বললেন যে ওই লোকটি তাদের নাক কাটিয়ে দিল আর পুরো মহল্লায় তাদের হাসির পাত্র বানালো। রাজেশবাবুও মাথা ধরে বসে পড়লেন এবং ভাবতে লাগলেন যে এখন তিনি সমাজকে কি জবাব দেবেন যে পাত্র সাইকেলে চড়ে এসেছিল। ঘরের পরিবেশ যা সকালে আশায় ভরপুর ছিল এখন তা শোকের মতো হয়ে গেল এবং প্রত্যেকে একে অপরকে দোষারোপ করতে লাগল। প্রিয়াঙ্কা নিজের ঘরে ফিরে গেল এবং ধপ করে বিছানায় শুয়ে পড়ল, যেখানে তার চোখ থেকে অশ্রুধারা বইতে লাগল। সে কাঁদছিল, কিন্তু কোনো হারানো প্রেমের জন্য নয়, বরং তার ভাঙা স্বপ্ন আর অপমানিত বোধ করার কারণে। তার মনে হচ্ছিল তার কপালটাই খারাপ যে তাকে এমন একজন সাধারণ আর সেকেলে ছেলে দেখতে এলো। সে তখনই ঠিক করে নিল যে এই সম্পর্কের জন্য সে কখনো হ্যাঁ বলবে না, চাই সারা জীবন কুমারী থাকতে হলেও না। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছিল এবং গুপ্তা নিবাসে আলোগুলো জ্বলে উঠেছিল। কিন্তু সেই আলোগুলোর রোশনি ঘরের সদস্যদের মনের অন্ধকার দূর করতে পারছিল না। সুনন্দা দেবী প্রিয়াঙ্কাকে ডাক দিলেন এবং বললেন যে সে যেন এখনই ওই ঘটককে ফোন লাগায় এবং তাকে খুব কড়া কথা শোনায়। এটি এমন একটি মুহূর্ত ছিল যখন সম্পর্কের পবিত্রতা আর মানুষের গুণাগুণকে টাকা আর লোক দেখানোর দাড়িপাল্লায় মাপা হচ্ছিল। আর দুঃখের বিষয় এই ছিল যে সেই দাড়িপাল্লায় মানবিকতার পাল্লাটি খুব হালকা প্রমাণিত হয়েছিল। ঘরের ভেতরে ছড়িয়ে থাকা নিস্তব্ধতা বাইরের ভ্যাপসা গরমের চেয়েও অনেক বেশি দমবন্ধ করা ছিল, এবং প্রিয়াঙ্কা এখনও সেই জানলার কাছে দাঁড়িয়েছিল যেখান থেকে সে অর্জুনকে চলে যেতে দেখেছিল। তার মাথায় এখনও সেই 15 মিনিটের ব্যক্তিগত কথাবার্তা বাজছিল, যা চা খাওয়ার পর ছাদের আলসেতে দাঁড়িয়ে হয়েছিল। সেই কথাবার্তা যা কোনো সোনালী ভবিষ্যতের ভিত গড়ার বদলে তার স্বপ্নের সমাধি হয়ে গিয়েছিল, এবং যা তাকে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে অর্জুনের মতো ব্যক্তি তার জন্য একেবারেই উপযুক্ত নয়। সেই সংক্ষিপ্ত সাক্ষাতের সময় অর্জুন যা কিছু বলেছিল তা প্রিয়াঙ্কার চিন্তা আর তার উচ্চাকাঙ্ক্ষার একেবারে বিপরীত ছিল। তার মনে হয়েছিল সে কোনো আধুনিক যুবকের সাথে নয়, বরং গত শতাব্দীর কোনো সাধু বা সমাজ সংস্কারকের সাথে কথা বলছে, যার বর্তমান দুনিয়ার বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। যখন রাজেশবাবু তাদের দুজনকে একা কথা বলার পরামর্শ দিয়েছিলেন, তখন প্রিয়াঙ্কার মনে এক শেষ আশা জেগেছিল যে হয়তো অর্জুন মন খুলে কথা বলবে আর নিজের আসল অবস্থা জানাবে। সে ছাদের এক কোণায় গিয়েছিল, যেখান থেকে একটু বাতাস দিচ্ছিল। কিন্তু অর্জুন সেখানে পৌঁছতেই যেন বাতাসও থেমে গেল। সে অর্জুনকে খুব উৎসাহের সাথে জিজ্ঞাসা করেছিল যে সে উইকেন্ডে কোথায় ঘুরতে পছন্দ করে, আর সে কি তাকে শহরের সবথেকে দামি মলে শপিংয়ের জন্য নিয়ে যাবে।
অর্জুন খুব সরলভাবে হেসে উত্তর দিয়েছিল যে সে উইকেন্ডে গরিব বাচ্চাদের পড়াতে আর নদীর ধারে বসে প্রকৃতি দেখতে পছন্দ করে। এটি শুনে প্রিয়াঙ্কার উৎসাহ অর্ধেক হয়ে গিয়েছিল, কারণ সে তো ডিস্কো, সিনেমা আর রাত পর্যন্ত পার্টির আশা করেছিল। প্রিয়াঙ্কা তবুও হাল ছাড়েনি এবং তার দ্বিতীয় কৌতূহল মেটানোর জন্য জিজ্ঞাসা করেছিল যে বিয়ের পর তারা হানিমুনের জন্য কোথায় যাবে। তার মাথায় সুইজারল্যান্ড বা প্যারিসের ছবি ভাসছিল, যা সে বলিউডের সিনেমায় দেখেছিল, এবং সে চেয়েছিল তার স্বামীও তাকে এমন কোনো জায়গায় নিয়ে যাক। কিন্তু অর্জুনের জবাব শুনে তার মনে হলো যেন কেউ তাকে আকাশ থেকে মাটিতে আছড়ে ফেলল। অর্জুন বলেছিল যে তার ঋষিকেশ বা কোনো শান্ত গ্রামে যেতে ভালো লাগে, যেখানে সে আত্মিক শান্তি পেতে পারে আর একে অপরকে গভীরভাবে বুঝতে পারে। প্রিয়াঙ্কার কাছে হানিমুনের মানে ছিল ইনস্টাগ্রামে ছবি দেওয়া আর দুনিয়াকে দেখানো, কোনো আশ্রমে বসে ধ্যান করা নয়। কথোপকথনের গতি তখন আরও বিগড়ে গেল যখন প্রিয়াঙ্কা অর্থনৈতিক নিরাপত্তার কথা তুলে প্রশ্ন করল, যা তার মা তাকে মুখস্থ করিয়ে পাঠিয়েছিলেন। সে জিজ্ঞাসা করেছিল যে ভবিষ্যৎ নিয়ে তার কী পরিকল্পনা আছে, আর সে কি শীঘ্রই কোনো বড় গাড়ি বা নতুন ফ্ল্যাট নিতে চলেছে। অর্জুন সেই সময় যা বলল তা প্রিয়াঙ্কার জন্য কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। সে বলেছিল মানুষের প্রয়োজন খুব কম হয় আর বাকি সব লোক দেখানো, তাই সে তার আয়ের ৭০% অংশ দান করে দেয়। সে এও বলেছিল যে সে জীবনভর এই সরলতা নিয়েই থাকতে চায়, কারণ আসল ধন ব্যাংকে নয়, বরং ভালো কাজের মধ্যে থাকে। প্রিয়াঙ্কা সেই সময় চুপ করে থাকলেও তার ভেতরে রাগের জোয়ার বইছিল, কারণ তার এমন একজন স্বামী চাই যে তার প্রয়োজন পূরণ করবে, তাকে ত্যাগ আর তপের পাঠ শেখাবে না। তার মনে হলো অর্জুন তার কৃপণতা আর ব্যর্থতাকে আদর্শবাদের চাদরে ঢেকে রাখছে, এবং সে আসলে অত টাকা ইনকামই করে না যা দিয়ে একটি ভালো জীবনযাপন করা যায়। সে অর্জুনের সেই পুরনো অ্যাটলাস সাইকেলের ব্যাপারেও জিজ্ঞাসা করেছিল, এবং অর্জুন গর্বের সাথে সেটিকে তার উত্তরাধিকার বলেছিল। প্রিয়াঙ্কার চোখে সেই সাইকেলটি ছিল দারিদ্র্যের প্রতীক, যেখানে অর্জুনের চোখে সেটি ছিল স্বাভিমানের চিহ্ন। আর এটাই ছিল সেই বিন্দু যেখানে তাদের চিন্তাধারার পথ চিরকালের জন্য আলাদা হয়ে গিয়েছিল। এখন নিজের ঘরে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা সেই কথাগুলো মনে করে কেঁপে উঠল, এবং তার মনে হলো যদি সে হ্যাঁ বলে দিত তবে তার জীবন নরক হয়ে যেত। তক্ষুনি ঘরের দরজা সজোরে খুলল এবং সুনন্দা দেবী ঝড়ের মতো ভেতরে ঢুকলেন। তার মুখে এখনও সেই রাগ ছিল যা অর্জুন চলে যাওয়ার পর থেকে তৈরি হয়েছিল, এবং তিনি নিজের মেয়ের কাছে এসে দাঁড়ালেন। তিনি প্রিয়াঙ্কার কাঁধ ধরে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলেন যে আসলে ছাদে তাদের দুজনের মধ্যে কি কথা হয়েছে, আর ওই ছেলেটি নিজের আয়ের ব্যাপারে কি জানিয়েছে। প্রিয়াঙ্কা তার মায়ের চোখের দিকে তাকাল এবং সব উগরে দিল যা অর্জুন তাকে বলেছিল। প্রিয়াঙ্কা জানালো যে মা, ওই ছেলেটি পাগল, কারণ সে তার ইনকাম দান করে দেয় আর তার মল বা সিনেমায় কোনো আগ্রহ নেই। সে জানালো যে অর্জুনের গাড়ির শখ নেই আর সে সারা জীবন ওই পুরনো সাইকেল আর পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে চায়। এটি শোনামাত্রই সুনন্দা দেবী কপালে হাত দিলেন এবং সোফায় ধপ করে বসে পড়লেন। তার মনে হলো তার মেয়ের কপালে কোনো শনি লেগেছে, যার ফলে এমন সম্বন্ধ তাদের ঘরে এলো। তিনি বললেন, এই ছেলেটি তো সাধু হওয়ার যোগ্য, ঘর সংসার করার নয়, আর যদি এর বিয়েও হয় তবে এটি নিজের বউকে না খাইয়ে মারবে। সুনন্দা দেবীর রাগ সপ্তম আকাশে ছিল, আর তিনি জোর গলায় বলতে লাগলেন যে ঘটক তাদের ফাঁসিয়ে দিয়েছে, এক কঙ্গালকে ধনী সাজিয়ে পেশ করেছে। তিনি বললেন তাদের মেয়ে MBA করেছে, আর সে কোনো ঝোলা কাঁধে সমাজসেবকের সাথে জীবন বরবাদ করার জন্য জন্মায়নি। তিনি নিজের বোনের মেয়ের উদাহরণ দিতে লাগলেন, যার বিয়ে আমেরিকায় এক ইঞ্জিনিয়ারের সাথে হয়েছে আর যে এখন রানীর মতো রাজত্ব করছে। সুনন্দা দেবীর কাছে বিয়ে ছিল একটি বিনিয়োগ, আর অর্জুন সেই বিনিয়োগের জন্য সবথেকে খারাপ বিকল্প প্রমাণিত হচ্ছিল। তার ভয় ছিল যে যদি প্রিয়াঙ্কার বিয়ে এমন ঘরে হয় তবে তারা সমাজে মুখ দেখাবেন কিভাবে। প্রিয়াঙ্কাও তার মায়ের কথার সাথে পুরোপুরি একমত ছিল, কারণ তাকেও ছোটবেলা থেকে এটাই শেখানো হয়েছিল যে টাকাই হলো সুখের চাবিকাঠি। সে তার মাকে বলল যে অর্জুনের কথাগুলো তার খুব বোরিং আর সেকেলে মনে হয়েছে, আর তার এমন স্বামী একদম চাই না যে সারাক্ষণ জ্ঞান দিতে থাকে। প্রিয়াঙ্কা বলল সে এমন একজনের সাথে থাকতে চায় যে তাকে পৃথিবী ঘোরাতে পারবে আর যাকে নিজের মর্যাদার প্রদর্শন করতে আসে। সে পরিষ্কার জানিয়ে দিল যে সে ওই সাইকেলের পেছনে বসে সবজি বাজারে যাওয়ার মতো স্ত্রী হতে চায় না। মা আর মেয়ে দুজনেই এই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিল যে অর্জুন ছিল এক বিরাট ভুঁই, যাকে সময় থাকতে সংশোধন করা জরুরি ছিল। এরই মধ্যে রাজেশবাবুও ঘরে এলেন।
এবং তিনি নিজের স্ত্রী আর মেয়ের মুখের ভাব বুঝে নিলেন। তিনি স্বভাবে একটু নরম ছিলেন, আর তার অর্জুনের নম্রতা ভালো লেগেছিল। কিন্তু তিনিও তার স্ত্রী আর মেয়ের জেদের কাছে অসহায় ছিলেন। তিনি দবি গলায় বললেন যে ছেলেটি সংস্কারী মনে হচ্ছিল এবং বংশটিও পুরনো, হয়তো পরে সব ঠিক হয়ে যেত। কিন্তু সুনন্দা দেবী তার কথা মাঝপথেই থামিয়ে দিলেন এবং বললেন যে সংস্কার দিয়ে পেট ভরে না, আর পুরনো থানদানের আচার দেওয়া যায় না। তিনি নিজের স্বামীকেও বকুনি দিলেন যে তিনি সবসময় নরম মনের হয়ে থাকেন, তাই লোক তাকে বোকা বানিয়ে দেয়। সুনন্দা দেবী তর্ক করলেন যে আজকের যুগে টাকা ছাড়া কোনো সম্মান হয় না, এবং তিনি চান না যে তার মেয়ে কালকে টাকার জন্য কষ্ট পাক। তিনি বললেন যে অর্জুনের মতো লোকেরা কেবল কথা বলতে জানে, আর যখন দায়িত্ব আসে তখন তারা পালিয়ে যায়। তার বিশ্বাস ছিল যে অর্জুনের সরলতা আসলে তার অক্ষমতা, এবং সে জীবনে কখনো উন্নতি করতে পারবে না। তিনি রাজেশবাবুকে সতর্ক করে দিলেন যে যদি তিনি এই সম্বন্ধের জন্য হ্যাঁ বলেন তবে তিনি নিজের প্রাণ দিয়ে দেবেন। ঘরের পরিবেশ পুরোপুরিভাবে অর্জুনের বিরুদ্ধে চলে গিয়েছিল এবং তার প্রতিটি গুণকে তার দুর্বলতা বলে ধরে নেওয়া হয়েছিল। প্রিয়াঙ্কা নিজের বাবাকে বলল যে, বাবা প্লিজ আমাকে ওই লোকটার হাত থেকে বাঁচান, কারণ আমি তার সাথে একদিনও সুখে থাকতে পারব না। সে নিজের চোখে জল নিয়ে বলল যে তার বান্ধবীরা তাকে নিয়ে ঠাট্টা করবে যে সে এক সাইকেলওয়ালা স্বামী পেয়েছে। রাজেশবাবু নিজের মেয়ের চোখের জল দেখে গলে গেলেন এবং তিনি মেনে নিলেন যে হয়তো তারা ঠিকই বলছেন। একজন বাবার কাছে নিজের মেয়ের খুশির চেয়ে বড় আর কিছু হয় না, এবং যদি প্রিয়াঙ্কার মনে হয় যে সে সেখানে সুখে থাকবে না, তবে জোর করার কোনো মানে ছিল না। তিনি দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন যে ঠিক আছে, তোমরা যেমন চাও তেমনই হবে। সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল এবং এখন কেবল সেটিকে কার্যকর করা বাকি ছিল। সুনন্দা দেবী তৎক্ষণাৎ নিজের ফোন তুললেন এবং সেই ঘটকের নম্বর ডায়াল করলেন যে এই সম্বন্ধটি এনেছিল। তার উদ্দেশ্য কেবল না বলা ছিল না, বরং নিজের রাগ ঝাড়া ছিল। তিনি চেয়েছিলেন যে ওই ঘটক যেন জানতে পারে যে গুপ্তা পরিবারের মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, যাকে যে কোনো অয়রা-গয়রা লোকের সাথে বিয়ে দেওয়া যায়। প্রিয়াঙ্কা পাশেই বসেছিল এবং তার মুখে এখন স্বস্তির ছাপ ছিল, কারণ তার মনে হচ্ছিল একটি বড় বিপদ কেটে গিয়েছে। কিন্তু এই পুরো ঘটনাপ্রবাহে একটি কথা যা তারা সবাই ভুলে যাচ্ছিল, তা হলো তারা অর্জুনকে কেবল তার বাইরের আবরণ দিয়ে বিচার করেছিল। তারা তার কথার গভীরতায় লুকিয়ে থাকা আত্মবিশ্বাস আর শক্তিকে চিনতে পারেনি। ভারতীয় সমাজে প্রায়ই এমনটা হয় যে আমরা চকচকে পিতলকে সোনা ভেবে ভুল করি আর ধুলোয় মাখা আসল হীরাকে প্রত্যাখ্যান করি। অর্জুন সেই হীরেই ছিল যে নিজের উজ্জ্বলতাকে ইচ্ছা করে লুকিয়ে রেখেছিল, যাতে তাকে বিচার করার জহরই আসল হয়। কিন্তু আফসোস যে গুপ্তা পরিবারের কাছে সেই নজর ছিল না যা ওই আবরণ ভেদ করে সত্যকে দেখতে পায়। সুনন্দা দেবী এখনও বিড়বিড় করছিলেন যে কিভাবে সেই ছেলেটি নোংরা পোশাক পরেছিল এবং কিভাবে সে ঘামে ভেজা ছিল। তাদের কাছে সবচেয়ে বেশি বিঁধছিল এই কথাটি যে প্রতিবেশীরা অর্জুনকে সাইকেলে আসতে দেখে ফেলেছে। তাদের কাছে লোকে কি বলবে এই ভয়টি ভগবানের ভয়ের চেয়েও বড় ছিল। সুনন্দা দেবী আগেই ভাবছিলেন যে কাল যখন প্রতিবেশী মিশ্রাজির স্ত্রী জিজ্ঞাসা করবেন তিনি কি বাহানা দেবেন। হয়তো তিনি বলে দেবেন যে ছেলেটি তো ঠিক ছিল কিন্তু কোষ্ঠী মেলেনি, অথবা তিনি নিজেই না করে দেবেন যে ছেলেটি তাদের মেয়ের যোগ্য ছিল না। মিথ্যের আশ্রয় নেওয়া তাদের কাছে সত্যের মুখোমুখি হওয়ার চেয়ে বেশি সহজ ছিল। প্রিয়াঙ্কা উঠে আয়নায় নিজের মুখ দেখল এবং নিজের চোখের জল মুছতে মুছতে সে নিজেকে কথা দিল যে পরের বার সে এমন কোনো ছেলের সাথেই দেখা করবে যে অন্তত মার্সিডিজ বা অডি নিয়ে আসবে। তার নজরে সফলতার মাপকাঠি কেবল 4 চাকার গাড়ি আর ব্র্যান্ডেড পোশাক ছিল। সে জানত না যে নিয়তি তার এই অহংকার ভাঙার জন্য কী পরিকল্পনা করে রেখেছে। তার এই গর্ব ছিল যে সে একটি ভুল পছন্দকে বাতিল করেছে, অথচ আসল কথা হলো সে নিজের জীবনের শ্রেষ্ঠ সুযোগটিকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। রাতের খাবার টেবিলে দেওয়া হয়েছিল, কিন্তু কেউ ঠিকভাবে খাবার খেল না। রাজেশবাবু খামোশ ছিলেন, সুনন্দা দেবী এখনও রেগেছিলেন, আর প্রিয়াঙ্কা নিজের ফোনে ব্যস্ত ছিল, হয়তো নিজের বান্ধবীদের সাথে চ্যাটিং করছিল। সেই বাড়িতে সব কিছু ছিল, ভালো আসবাবপত্র, সুস্বাদু খাবার আর আধুনিক সুযোগ সুবিধা, কিন্তু একটি জিনিসের অভাব ছিল, আর তা হলো সন্তোষ। তারা সবাই এমন এক দৌড়ে ছুটছিল যার কোনো শেষ ছিল না, আর আজ অর্জুন অজান্তেই তাদের আয়না দেখিয়ে দিয়েছিল যা তাদের পছন্দ হয়নি। অর্জুনের সরলতা তাদের জটিলতাকে আরও ফুটিয়ে তুলেছিল। রাত বাড়তে থাকল এবং দিল্লির রাস্তাগুলোতে নিস্তব্ধতা নেমে এলো।
দূরে কোথাও কুকুরের ডাকার আওয়াজ আসছিল। গুপ্তানিবাসের আলোগুলো নিভতে শুরু করেছিল, কিন্তু ওই ঘরের লোকেদের মনে যে তোলপাড় চলছিল তা শান্ত হয়নি। প্রিয়াঙ্কা যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার ঘুম আসছিল না। এক অদ্ভুত অস্থিরতা তাকে ঘিরে ধরেছিল, যাকে সে নাম দিতে পারছিল না। এটি কি বিবেকের ডাক ছিল, নাকি কেবল সারাদিনের ক্লান্তি? সে পাশ ফিরল এবং চেষ্টা করল যাতে অর্জুনের মুখটি তার মাথা থেকে সরে যায়। সে নিজের চোখ দুটো জোরে বন্ধ করে নিল আর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখার চেষ্টা করতে লাগল। সে ভাবল যে শীঘ্রই কোনো রাজপুত্র আসবে যে তাকে চোখের মণি করে রাখবে। কিন্তু সে জানত না যে নিয়তির চাকা অর্থাৎ কর্মের চাকা ঘুরতে শুরু করেছে। অর্জুনের অপমান কেবল একটি ঘটনা ছিল না, বরং একটি শুরু ছিল সেই শিক্ষার যা প্রিয়াঙ্কা আর তার পরিবার শীঘ্রই পেতে চলেছিল। সময় খুব শক্তিশালী হয় এবং সে জবাব অবশ্যই দেয়, কখনো তৎক্ষণাৎ আর কখনো সুদে আসলে পড়ে। এখন কেবল সেই সকালের অপেক্ষা ছিল যখন ফোনের ঘণ্টা বাজবে এবং এমন একটি মিথ্যে বলা হবে যা অর্জুনের মন তো ভাঙবে না, কিন্তু তার আত্মসম্মানে অবশ্যই চোট পৌঁছাবে। কিন্তু অর্জুনের মতো মানুষেরা এই চোটে ভেঙে যায় না, বরং আরও মজবুত হয়। গুপ্তা পরিবার এটি জানত না যে যাকে কাঁচের টুকরো ভেবে ফেলে দিচ্ছে তা আসলে কোহিনূর, আর যখন কোহিনূরের আসল চমক সামনে আসবে তখন তাদের চোখ ধা দিয়া যাবে। অর্জুন চলে যাওয়ার পর গুপ্তা নিবাসের ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়েছিল, যা ঝড়ের আগের শান্তির মতো ছিল। সুনন্দা দেবীর মুখ রাগে লাল হয়ে যাচ্ছিল এবং তিনি ঘরের মধ্যে এদিক ওদিক পায়চারা করছিলেন যেন কোনো সিংহী খাঁচায় বন্ধী। তার নজর বারবার সেই খালি কাপটির দিকে যাচ্ছিল যা অর্জুন টেবিলের উপর রেখেছিল, এবং তার মনে হচ্ছিল যেন ওই কাপটি তাদের ভেঙচি কাটছে। রাজেশবাবু মাথা নিচু করে বসেছিলেন, কারণ তিনি জানতেন যে এখন তার স্ত্রীর রাগ ফেটে পড়বে এবং তার শিকার তাকেই হতে হবে। প্রিয়াঙ্কা সোফার কোনায় কুঁকড়ে বসেছিল এবং তার মাথায় এখনও অর্জুনের সরলতা আর তার মায়ের উচ্চাকাঙ্ক্ষার মধ্যে দ্বন্দ্ব চলছিল। অবশেষে সুনন্দা দেবীর ধৈর্য ভেঙে গেল এবং তিনি নিজের মনের ঝাল ঝাড়তে শুরু করলেন যে কিভাবে ওই ঘটক তাদের ইজ্জতকে মাটিতে মিশিয়ে দিল। তিনি জোর দিয়ে বললেন যে যদি সমাজে এই কথা ছড়িয়ে পড়ে যে তার মেয়েকে দেখতে এক সাইকেলওয়ালা এসেছিল, তবে তাদের কি সম্মান থাকবে। তার বিশ্বাস ছিল যে বিয়ে শাদী কেবল দুই মানুষের মিলন নয়, বরং দুই মর্যাদার সওদা হয়। আর এই সওদায় তারা খুব বাজেভাবে ঠকা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন। তিনি প্রিয়াঙ্কার দিকে ঘুরে তীক্ষ্ণ শব্দে বললেন যে ভাগ্যিস তুই হ্যাঁ করিসনি, নয়তো তোকে পুরো জীবন ওই খটখটে সাইকেলের ওপরেই কাটাতে হতো। প্রিয়াঙ্কা তার মায়ের কথায় সম্মতি জানাল, কারণ অর্জুনের কথাগুলো তাকেও নিরাশ করেছিল এবং সে নিজের ভবিষ্যৎ অন্ধকার দেখছিল। তার মনে হল অর্জুনের মতো আদর্শবাদী মানুষ আজকের ব্যবহারিক পৃথিবীতে বাঁচার যোগ্য নয়, আর তার সাথে থাকার মানে হল নিজের ইচ্ছেগুলোকে গলা টিপে মারা। সুনন্দা দেবী নিজের মেয়ের মাথায় এই কথাটি পুরোপুরি বসিয়ে দিলেন যে দারিদ্র্য সবথেকে বড় অভিশাপ, আর ভালোবাসা দিয়ে পেট ভরে না। তিনি রায় শুনিয়ে দিলেন যে এই সম্বন্ধকে এক্ষুনি আর এই মুহূর্তেই শেষ করতে হবে, যাতে অর্জুনের পরিবারের কোনো ভুল ধারণা না থাকে। সুনন্দা দেবী ফোন তুললেন এবং ঘটক পণ্ডিতজির নম্বর ডায়াল করলেন, কিন্তু তারপর কিছু ভেবে ফোনটি প্রিয়াঙ্কার হাতে ধরিয়ে দিলেন। তিনি প্রিয়াঙ্কাকে বললেন যে তুই নিজে কথা বল আর তাদের পরিষ্কার জানিয়ে দে যে আমাদের এই সম্বন্ধ পছন্দ নয়, যাতে তারা দ্বিতীয়বার যোগাযোগ করার সাহস না পায়। প্রিয়াঙ্কার হাত কাঁপছিল, কিন্তু মায়ের শক্ত নজরের সামনে তার কোনো উপায় ছিল না, এবং সে ভারাক্রান্ত মনে নম্বর মেলাল। ঘণ্টা বাজছিল, আর প্রতিটি রিংয়ের সাথে প্রিয়াঙ্কার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল, কারণ কাউকে না বলা সহজ নয়, বিশেষ করে যখন কারণটি কেবল টাকা হয়। ওদিকে পণ্ডিতজি ফোন তোলা মাত্রই প্রিয়াঙ্কা কোনো ভূমিকা না করেই সরাসরি নিজের কথা বলা শুরু করল, যা তার মা তাকে শিখিয়েছিল। সে খুব রুক্ষ স্বরে বলল যে পণ্ডিতজি, আপনি ভবিষ্যতে আমাদের বাড়িতে এই ধরনের সম্বন্ধ আনবেন না যা আমাদের স্তরের নয়। সে বলল যে আমরা ভেবেছিলাম ছেলেটি কোনো ভালো খানদানের হবে, কিন্তু সে তো আমাদের ঘরের চাকরদের চেয়েও অধম বেরোল। প্রিয়াঙ্কার গলায় এখন সেই তিক্ততা মিশে গিয়েছিল যা তার মায়ের সংস্কারের দান ছিল, এবং সে ভুলে গিয়েছিল যে সে একজন মানুষের সম্পর্কে কথা বলছে। পণ্ডিতজি আমতা আমতা করে কারণ জানতে চাইলে প্রিয়াঙ্কা সেই কথাটি বলে দিল যা যে কোনো স্বাভিমানী ব্যক্তির কলিজা ছিঁড়ে ফেলতে পারে। সে ব্যঙ্গ করে বলল যে পণ্ডিতজি, আমরা আমাদের একমাত্র মেয়েকে সেই বাড়িতে পাঠাতে পারি না যেখানে গাড়িতে পেট্রোল ভরার মতো টাকাও নেই।
সে বলল যে যে লোক আজকের যুগে সাইকেল চালাচ্ছে সে আমার প্রয়োজন কি করে মেটাবে, তাই আপনি তাদের জানিয়ে দেবেন যে আমাদের এই সম্বন্ধ একদম পছন্দ নয়। এই বলে সে পণ্ডিতজির জবাবের অপেক্ষা না করেই ফোন কেটে দিল এবং এক দীর্ঘশ্বাস ফেলল, যেন কোনো বড় বোঝা নেমে গেল। অন্যদিকে শহরের ভিড়ভাট্টা রাস্তা দিয়ে অর্জুন নিজের পুরনো সাইকেলে প্যাডেল মারছিল, আর তার মুখে এক শান্ত হাসি ছিল। সে জানত না যে তার পেছনে তার সরলতার কতটা নিষ্ঠুর পরিহাস করা হচ্ছে, আর তার চরিত্রের ধৈর্য ওড়ানো হচ্ছে। সে ধুলো আর ধোঁয়ার মাঝখান দিয়ে যাচ্ছিল, কিন্তু তার মন একদম পরিষ্কার আর নির্মল ছিল, কারণ সে আজ কোনো মিথ্যে বলেনি। তার এই সন্তোষ ছিল যে সে কাউকে ধোকায় রাখেনি, আর যা কিছু ছিল সত্যি সত্যি সামনে রেখে দিয়েছে। প্রায় আধ ঘন্টার পরিশ্রমের পর অর্জুন শহরের সবথেকে অভিজাত এলাকায় প্রবেশ করল, যেখানে রাস্তার দুই ধারে ঘন গাছ লাগানো ছিল। এখানে শোরগোল কম ছিল এবং বাতাসে এক আলাদা ধরনের আভিজাত্য আর শান্তি ছিল, যা রোহিণীনগরের সরু গলিগুলো থেকে একদম আলাদা। সেখানে সে এক বিশাল লোহার গেটের সামনে থামল, যার ওপর সোনালি অক্ষরে খান্না হেরিটেজ লেখা ছিল। গেটে দাঁড়িয়ে থাকা উর্দিধারী নিরাপত্তা রক্ষীরা তাকে দেখামাত্রই তৎক্ষণাৎ সাবধান ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল এবং নিচু হয়ে তাকে সেলাম করল। অর্জুন হেসে তাদের অভিবাদনের জবাব দিল এবং নিজের সাইকেলটি গেটের ভেতরে নিয়ে গেল, যেখানে এক দীর্ঘ ড্রাইভওয়ে মূল প্রাসাদের দিকে চলে গিয়েছে। সেই বিশাল চত্বরে অনেক দামি বিদেশি গাড়ি দাঁড়িয়েছিল, যার মধ্যে মার্সেডিস, BMW এবং অডি সামিল ছিল, যা রোদে চিকচিক করছিল। কিন্তু অর্জুন তার সাইকেলটিকে ওই গাড়িগুলোর মাঝে নয়, বরং এক আলাদা কোণায় দাঁড় করালো, যেখানে সেটি সবসময় রাখা থাকত। এটি সেই জায়গা ছিল যেখানে তার বাবা নিজের সাইকেল রাখতেন, আর অর্জুনের কাছে এই জায়গাটি কোনো মন্দিরের চেয়ে কম ছিল না। প্রাসাদোপম বাড়ির প্রধান দরজায় পৌঁছতেই চাকুলেরা দৌড়ে দরজা খুলে দিল এবং অর্জুনের জন্য ঠান্ডা জল আর তোয়ালে নিয়ে এলো। বাড়ির ভেতরের দৃশ্য কোনো রাজার দরবারের মতো ছিল, যেখানে দামি ঝাড়লণ্ঠন, মখমলি কার্পেট আর দেওয়ালে লাগানো পুরনো পেন্টিং খান্না খানদানের সমৃদ্ধির সাক্ষী দিচ্ছিল। অর্জুন নিজের ঘাম মুছল এবং সরাসরি নিজের মা সুষমা দেবীর ঘরের দিকে এগিয়ে গেল, যিনি অধীর আগ্রহে তার অপেক্ষা করছিলেন। সুষমা দেবী একজন খুব সৌম্য আর ধার্মিক মহিলা ছিলেন, যিনি নিজের আভিজাত্যকে কখনো নিজের ব্যবহারের ওপর হাবি হতে দেননি। সুষমা দেবী নিজের ছেলেকে দেখা মাত্রই জিজ্ঞাসা করলেন যে কেমন ছিল আজকের অভিজ্ঞতা আর তার কি মেয়েটিকে পছন্দ হয়েছে। অর্জুন মায়ের পাশে বসে জলের গ্লাস খেল এবং খুব মেপে মেপে বলল যে মেয়েটি ভালো, কিন্তু হয়তো তার অগ্রাধিকারগুলো আলাদা। সে জানালো কিভাবে সেখানের লোকেরা তার সাইকেল আর পোশাক দেখে তার ব্যক্তিত্বকে বিচার করল। সুষমা দেবী চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন যে সে কি তাদের সত্যিটা বলেনি যে সে কাপড়ের সাম্রাজ্যের মালিক। অর্জুন না বলে মাথা নাড়ল এবং বলল যে সে চায় কেউ তাকে তার টাকার জন্য নয়, বরং তার নিজের জন্য গ্রহণ করুক। তখনই ঘরে রাখা ল্যান্ডলাইন ফোনের ঘণ্টা বেজে উঠল এবং সুষমা দেবী ইশারা করলেন যে হয়তো এটি ঘটকের ফোন হবে। তিনি ফোন তুললেন এবং খুব আশার সাথে হ্যালো বললেন। কিন্তু অন্য প্রান্ত থেকে পণ্ডিতজির আওয়াজ খুব ঘাবড়ানো আর নিচু ছিল। পণ্ডিতজি ইতস্তত করে সুষমা দেবীকে গুপ্তা পরিবারের সিদ্ধান্ত জানালেন এবং ক্ষমা চেয়ে বললেন যে তারা সম্বন্ধের জন্য প্রস্তুত নন। সুষমা দেবী কারণ জিজ্ঞাসা করলে পণ্ডিতজি বাধ্য হয়ে সেই শব্দগুলোই বলে দিলেন যা প্রিয়াঙ্কা বলেছিল। পণ্ডিতজি জানালেন যে মেয়ের বাড়ির লোকেরা বলেছে তারা নিজেদের মেয়েকে এমন বাড়িতে পাঠাতে পারবে না যেখানে পেট্রোলের টাকা নেই আর ছেলে সাইকেল চালায়। এটি শোনা মাত্রই সুষমা দেবীর হাত থেকে ফোনের রিসিভার প্রায় ছুটেই যাচ্ছিল, আর তার চোখে জল এসে গেল। তার নিজের ছেলের অপমানের এত দুঃখ ছিল না যতটা এই কথা ভেবে হচ্ছিল যে দুনিয়া কতটা বদলে গিয়েছে। তিনি অর্জুনের দিকে তাকালেন, যে তার মুখের ভাব পড়ে নিয়েছিল এবং বুঝে গিয়েছিল জবাব কী। সুষমা দেবী ফোন রেখে দিলেন এবং ভারী গলায় অর্জুনকে সব কথা জানালেন। অর্জুন যখন এটি শুনল তখন তার মুখে কোনো চিন্তার রেখা এলো না, আর তার কোনো রাগও হলো না। সে নিজের মায়ের হাত ধরে খুব শান্তভাবে বলল যে মা, এটি তো ভালো কথা যে সত্যিটা সময় থাকতে সামনে চলে এলো। সে বলল যে এই সাইকেলটি আমার জন্য এক ফিল্টারের মতো কাজ করে, যা নকল আর মতলবী লোকেদের আমার থেকে দূরে রাখে। অর্জুন বোঝাল যে যদি সে মার্সিডিজ নিয়ে যেত তবে হয়তো তারা তৎক্ষণাৎ হ্যাঁ করে দিতেন, কিন্তু তখন সেই বিয়েটি অর্জুনের সাথে নয়, বরং মার্সিডিজের সাথে হতো। সুষমা দেবী নিজের ছেলের বুদ্ধিমত্তায় গর্ব অনুভব করছিলেন, কিন্তু একজন মা হওয়ার কারণে তার মন দুঃখী ছিল যে কেউ তার রাজপুত্রের মতো ছেলেকে প্রত্যাখ্যান করল।
তিনি বললেন যে বাবা, এই দুনিয়া লোক দেখানোর, আর এই সরলতাকে লোকে দারিদ্র্য ভেবে ভুল করে। অর্জুন হেসে বলল যে তার এমনই জীবনসঙ্গিনী চাই, যে এই লোক দেখানোর ওপারে দেখতে পায়, আর যদি প্রিয়াঙ্কা সেটি করতে না পারে তবে সে তার জন্য তৈরিই হয়নি। সে মাকে বোঝালো যে যা হয়েছে ভালো হয়েছে এবং একে ভগবানের সংকেত মানা উচিত। ওদিকে গুপ্তানিবাসে প্রিয়াঙ্কা আর সুনন্দা দেবী এই ভেবে খুশি ছিলেন যে তারা একটি বিপদ কাটিয়ে দিয়েছেন এবং এখন তারা নতুন করে সম্বন্ধ খুঁজতে পারবেন। তারা এই কথা থেকে পুরোপুরি অজ্ঞত ছিলেন যে ছেলেকে তারা পেট্রোলের টাকা না থাকার খোটা দিয়ে প্রত্যাখ্যান করেছেন, সে শহরের অর্ধেক পেট্রোল পাম্প কিনে নিতে পারে। প্রিয়াঙ্কা নিজের বান্ধবীদের ফোন করে জানাচ্ছিল যে কিভাবে আজ এক অদ্ভুত ছেলে তাকে দেখতে এসেছিল এবং কিভাবে সে তাকে না করে দিল। তার হাসিতে এক অহংকার ছিল যা তার ধ্বংসের কারণ হতে চলেছিল। রাতের খাবারের সময় অর্জুনের বাবা বিকাশ খান্নাও বাড়িতে এলেন এবং যখন তিনি পুরো কথা জানতে পারলেন তখন তিনিও গম্ভীর হয়ে গেলেন। তিনি অর্জুনের পিঠ চাপড়ে দিলেন এবং বললেন যে বাবা, তুমি ঠিক করেছ, কারণ যারা কেবল ধনের চমক দেখে তারা কখনো বিশ্বস্ত হতে পারে না। খান্না পরিবারের ডাইনিং টেবিলে আজ যদিও একটি সম্বন্ধ ভাঙার আলোচনা ছিল, কিন্তু সেখানকার পরিবেশ গুপ্তা পরিবারের মতো উত্তপ্ত ছিল না। সেখানে এক সন্তোষ ছিল আর একে অপরের প্রতি সম্মান ছিল, যা দৌলতের চেয়ে অনেক বেশি দামি। অর্জুন রাতে ঘুমানোর আগে নিজের ডায়েরি বের করল এবং তাতে আজকের ঘটনার কথা লিখল, কিন্তু সে কারোর জন্য কোনো খারাপ শব্দ লিখল না। সে লিখল যে প্রতিটি মানুষ নিজের পরিস্থিতি আর লালন পালনের গোলাম হয়, আর হয়তো প্রিয়াঙ্কারও নিজস্ব কোনো বাধ্যবাধকতা ছিল। সে ভগবানের কাছে প্রার্থনা করল যাতে প্রিয়াঙ্কা এক এমন জীবনসঙ্গী পায় যে তার প্রত্যাশা পূরণ করতে পারে এবং তাকে খুশি রাখতে পারে। অর্জুনের মন এতটাই বড় ছিল যে তাতে ঘৃণার জন্য কোনো জায়গা ছিল না, আর এই কথাটি তাকে অন্যদের থেকে আলাদা করত। গুপ্তা পরিবারের বাড়িতে এখন আলোগুলো নিভে গিয়েছিল এবং তারা এই বিশ্বাস নিয়ে গভীর ঘুমে ছিল যে তারা আজ এক সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু নিয়তি অন্ধকারে জেগেছিল এবং সে হাসছিল, কারণ গল্প এখনও শেষ হয়নি। এটি তো কেবল শুরু ছিল সেই নাটকের যার পরবর্তী অঙ্কে চরিত্রদের ভূমিকা বদলাতে চলেছিল। প্রিয়াঙ্কা এখনও এটি জানত না যে যাকে সে আবর্জনা ভেবে ফেলে দিয়েছে সে তাকে পুনরায় পাবে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। পরের কয়েকদিন গুপ্তা পরিবারে নতুন সম্বন্ধের খোঁজ জোরে সোরে শুরু হলো এবং তারা অর্জুনকে পুরোপুরি ভুলে গেল। কিন্তু অর্জুনের জন্য এই অধ্যায় এখনও বন্ধ হয়নি, কারণ তাকে নিজের কোম্পানির জন্য কিছু নতুন কর্মী নিয়োগ করতে হবে। আর যেমনটা ভাগ্যের লিখন ছিল, প্রিয়াঙ্কাও সেই কোম্পানিতে আবেদন করেছিল, যাকে সে শহরের সবথেকে মর্যাদাপূর্ণ কোম্পানি বলে মানত। সে স্বপ্নেও ভাবেনি যে সেই কোম্পানির মালিক সেই সাইকেলওয়ালা যুবক যাকে সে অপমান করেছিল। সময়ের চাকা নিজের গতিতে ঘুরছিল এবং শীঘ্রই সেই দিন আসতে চলেছিল যখন সত্যের সূর্যোদয় হবে। অর্জুন নিজের কাজে ব্যস্ত হয়ে গেল এবং সে নিজের নতুন প্রকল্পগুলোতে মন দিতে শুরু করল। সে এমন এক স্কুল বানাচ্ছিল যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে শিক্ষা পেতে পারে এবং সে তার মধ্যেই নিজের শান্তি খুঁজছিল। কিন্তু নিয়তি এই দুজনের পথকে পুনরায় মেলানোর পরিকল্পনা করে ফেলেছিল। আর এইবার সাক্ষাৎ কোনো বাড়ির ড্রয়িং রুমে নয়, বরং এক কর্পোরেট অফিসের আলিশান কেবিনে হতে চলেছিল। এক সপ্তাহ কেটে গিয়েছিল আর গুপ্তা নিবাসে সেই পুরনো সাইকেলের ঘটনাটি প্রায় ভুলিয়ে দেওয়া হয়েছিল। প্রিয়াঙ্কা আজ সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়েছিল এবং সে তার সবথেকে দামি ফর্মাল পোশাক পরেছিল, কারণ আজ তার খান্না হেরিটেজে ইন্টারভিউ ছিল। এটি শহরের সবথেকে বড় টেক্সটাইল কোম্পানি ছিল আর সেখানে চাকরি পাওয়া কোনো লটারির চেয়ে কম কিছু ছিল না। প্রিয়াঙ্কা আয়নায় নিজেকে দেখল, এক আত্মবিশ্বাস ভরা হাসি দিল, কারণ তার বিশ্বাস ছিল যে তার যোগ্যতা আর ব্যক্তিত্ব তাকে এই চাকরি অবশ্যই পাইয়ে দেবে। সে একটি অটোরিকশা নিল এবং শহরের বাণিজ্যিক কেন্দ্রের দিকে রওনা দিল, যেখানে খান্না হেরিটেজের আকাশ ছোঁয়া বিল্ডিং দাঁড়িয়েছিল। চারদিকে গগনচুম্বী অট্টালিকা ছিল। যখন সে খান্না হেরিটেজের সদর দপ্তরের সামনে পৌঁছাল, তখন তার চোখ ছানা বড় হয়ে গেল। সেটি কাঁচ আর স্টিল দিয়ে তৈরি এক বিশাল ইমারত ছিল, যা যেন আকাশ ছুঁচে চাইছিল। গেটে নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়া ছিল যে বিনা পাসে সেখানে ঢোকা অসম্ভব ছিল। প্রিয়াঙ্কা নিজের ভাগ্যের ওপর গর্ববোধ করছিল যে সে এমন এক মর্যাদাপূর্ণ জায়গায় ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছে। প্রধান দরজা দিয়ে ভেতরে ঢুকতেই শীতাতপ নিয়ন্ত্রিত বাতাসের ঝাপটা তাকে স্বাগত জানালো এবং প্রখর রোদের তেজ মিলিয়ে গেল। লবির মিছে ইতালীয় মার্বেলের ছিল, যা এতটাই উজ্জ্বল ছিল যে তাতে নিজের মুখ দেখা যাচ্ছিল।
ছাদ থেকে ঝুলতে থাকা বিশাল ক্রিস্টাল ঝাড়লণ্ঠন সেই জায়গার গাম্ভীর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। সেখানে কর্মরত মানুষজন খুব পেশাদার আর সুন্দর পোশাক পরা ছিল, এবং চারদিকে এক শৃঙ্খলাবদ্ধ ব্যস্ততা চলছিল। প্রিয়াঙ্কা রিসেপশন ডেস্কে গিয়ে নিজের ইন্টারভিউ পত্রটি দেখালো, যার পর তাকে প্রতীক্ষালয়ে বসতে বলা হলো। সেখানে আগে থেকেই অনেক প্রার্থী বসেছিল, যারা বারবার নিজেদের ফাইল দেখছিল এবং বেশ ঘাবড়ে গিয়েছিল। কিন্তু প্রিয়াঙ্কার মুখে এক আলাদা উজ্জ্বলতা ছিল, কারণ তার মনে হয়েছিল যে সে সবার চেয়ে সেরা। সে মনে মনে ভাবছিল যে যদি সেই চাকরিটা পেয়ে যায় তবে তার জীবন পুরোপুরি বদলে যাবে এবং সে নিজের শর্তে বাঁচতে পারবে। হঠাৎ লবিতে এক চাঞ্চল্য দেখা দিল, এবং নিরাপত্তারক্ষীদের তৎপরতা বেড়ে গেল, যেন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছেন। রিসেপশনিস্ট আর অন্য কর্মীরা নিজের জায়গায় দাঁড়িয়ে পড়লেন এবং প্রধান দরজার দিকে তাকাতে লাগলেন। প্রিয়াঙ্কাও কৌতূহল নিয়ে সেদিকে তাকাতে লাগল যে শেষ পর্যন্ত কে আসছেন যার জন্য এত সম্মান দেখানো হচ্ছে। পরিবেশের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা আর শিহরণ ছিল, যা বলে দিচ্ছিল যে কোম্পানির বড় কোনো কর্মকর্তা আসতে চলেছেন। ইমারতের কাঁচের দরজার বাইরে কালো রঙের গাড়ির এক কনভয় এসে থামল, যাতে অনেকগুলো এসইউভি গাড়ি ছিল। মাঝখানে একটি ঝকঝকে মার্সিডিজ মেব্যাক থামল, যা নিজের ঐশ্বর্য প্রদর্শন করছিল। নিরাপত্তারক্ষীরা দৌড়ে চারপাশ ঘিরে নিল, এবং এক উর্দিধারী গার্ড খুব সম্মানের সাথে পেছনের দরজাটি খুলে দিল। প্রিয়াঙ্কার নজর সেই গাড়ির উপর আটকে ছিল, কারণ এমন গাড়ি সে কেবল সিনেমা বা স্বপ্নেই দেখেছিল। গাড়ি থেকে প্রথমে একটি কালো চকচকে জুতো বাইরে এলো, এবং তারপর এক লম্বা যুবক বেরিয়ে এলো, যে গাঢ় নীল রঙের ইতালীয় স্যুট পরেছিল। তার চুল খুব সুন্দরভাবে সেট করা ছিল, এবং চোখে দামি রোদ চশমা ছিল। তার হাঁটার ভঙ্গিতে এক অদ্ভুত আত্মবিশ্বাস আর আধিপত্য ছিল, যা জন্মগত কোনো শাসকের মতো মনে হচ্ছিল। প্রিয়াঙ্কার কাছে সেই অবয়বটি কিছুটা পরিচিত মনে হলো, কিন্তু তার মন এই বৈপরীত্য মেনে নিতে প্রস্তুত ছিল না। যেই যুবকটি নিজের রোদ চশমা খুলল, প্রিয়াঙ্কার পায়ের তলা থেকে মাটি সরে গেল, এবং তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য ধরফার করতে ভুলে গেল। এটি সেই মুখ ছিল যাকে সে 1 সপ্তাহ আগে নিজের বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। এটি সেই শ্যামলা রং আর তীক্ষ্ণ চোখ মুখ ছিল, কিন্তু আজ সে সাইকেলে নয়, বরং কোটি টাকার গাড়িতে ছিল। প্রিয়াঙ্কা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, এবং তার মনে হল হয়তো সে দিনের বেলায় কোনো স্বপ্ন দেখছে। অর্জুন লবিতে প্রবেশ করল, এবং সব কর্মীরা সমস্বরে গুড মর্নিং স্যার বলে তাকে অভিবাদন জানাল। অর্জুন খুব সৌম্যভাবে মাথা নেড়ে সবার অভিবাদন গ্রহণ করল, কিন্তু তার মুখে সেই শান্তিই ছিল যা সেদিন সাইকেল চালানোর সময় ছিল। সে দ্রুত পায়ে লিফটের দিকে এগোচ্ছিল, আর তার পেছনে সহকারীদের এক বিশাল বাহিনী চলছিল, যারা তাকে ফাইল সম্পর্কে তথ্য দিচ্ছিল। প্রিয়াঙ্কা পাথর হয়ে নিজের চেয়ারে বসে রইল। যখন অর্জুন লিফটের পাশ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তার নজর প্রতীক্ষালয়ে বসা প্রিয়াঙ্কার ওপর পড়ল। দুজনের চোখাচোখি হল, আর সময় যেন সেখানেই থমকে গেল। অর্জুনের চোখে কোনো বিস্ময় ছিল না, বরং এক গভীর বোধ আর স্থিরতা ছিল। সে প্রিয়াঙ্কাকে চিনতে পারল, কিন্তু সে নিজের পা থামাল না এবং কোনো প্রতিক্রিয়াও দিল না। সে সরাসরি লিফটে চলে গেল এবং দরজা বন্ধ হয়ে গেল। কিন্তু সেই এক মুহূর্তের নিস্তব্ধতা প্রিয়াঙ্কার ভেতরে এক ঝড় তুলে দিয়েছিল। প্রিয়াঙ্কার গলা শুকিয়ে গিয়েছিল, এবং তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। সে পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা কর্মীকে কাপা গলায় জিজ্ঞাসা করল যে উনি কে ছিলেন যিনি এক্ষুনি ভেতরে গেলেন। মহিলাটি গর্বের সাথে জানালেন যে উনি এই কোম্পানির মালিক এবং সিইও মিস্টার অর্জুন খান্না। তিনি এটাও জানালেন যে উনি খুব মাটির মানুষ এবং প্রায় নিজের পুরনো সাইকেল নিয়ে শহর পরিভ্রমণ করেন। এটি শোনা মাত্রই প্রিয়াঙ্কার মনে হলো যেন কেউ তার গালে এক জোরে থাপ্পড় মারল। এখন সব রহস্য পরিষ্কার হতে লাগল, এবং প্রিয়াঙ্কা নিজের ভুলের ভয়াবহতা বুঝতে পারল। খান্না হেরিটেজ আর অর্জুনের পদবী খান্না সবই তার সামনে ছিল, কিন্তু তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। সে মনে করল কিভাবে সে পেট্রোলের টাকার অভাব নিয়ে তাকে অপমান করেছিল, অথচ সেই মানুষটি পুরো শহর কিনে নেওয়ার ক্ষমতা রাখত। তার নিজের মায়ের কথা মনে পড়ছিল, এবং তাদের ওপর খুব রাগ হচ্ছিল যারা তাকে ভুল পথে পরিচালিত করেছিল। প্রিয়াঙ্কার মনে হচ্ছিল সে এক্ষুনি সেখান থেকে পালিয়ে যাবে, কারণ এখন তার অর্জুনের মুখোমুখি হওয়ার সাহস ছিল না। কিন্তু তখনই তার নাম ডাকা হলো, আর তাকে ইন্টারভিউয়ের জন্য ভেতরে ডাকা হলো। তার পা ভারী হয়ে গিয়েছিল, কিন্তু সে কোনোভাবে নিজেকে সামলাল। সে জানত যদি সে এখন পালিয়ে যায়
তবে সেটি হবে তার সবথেকে বড় হার। সে এক দীর্ঘশ্বাস নিল আর কাঁপা পায়ে ইন্টারভিউ রুমের দিকে এগোল। ইন্টারভিউ প্যানেলে ৩ জন বরিষ্ঠ কর্মকর্তা বসেছিলেন, যারা প্রিয়াঙ্কাকে তার অভিজ্ঞতা আর যোগ্যতা নিয়ে প্রশ্ন করলেন। প্রিয়াঙ্কা জবাব তো দিচ্ছিল, কিন্তু তার মন অন্য কোথাও আটকে ছিল। তার বারবার অর্জুনের সেই শান্ত মুখটা মনে পড়ছিল, আর তার ভয় লাগছিল যে কোথাও অর্জুন এসে তাকে সবার সামনে বেইজ্জত না করে দেয়। কিন্তু তেমন কিছুই হল না, এবং ইন্টারভিউ স্বাভাবিকভাবে চলতে থাকল, যা অর্জুনের মহানুভবতার আর এক প্রমাণ ছিল। প্যানেলের প্রধান প্রিয়াঙ্কার বায়োডেটা দেখে সন্তোষ প্রকাশ করলেন এবং বললেন যে সে এই পদের জন্য উপযুক্ত মনে হচ্ছে। কিন্তু তারা বললেন যে শেষ অনুমোদনের জন্য তাকে এমডি স্যারের সাথে দেখা করতে হবে, কারণ বরিষ্ঠ ম্যানেজমেন্ট পদের জন্য তিনি নিজেই প্রার্থীদের নির্বাচন করেন। প্রিয়াঙ্কার হৃৎপিণ্ড আবার জোরে ধরফর করতে শুরু করল, কারণ সে জানত যে এমডি স্যার আর কেউ নন, বরং অর্জুনই। এটি নিয়তির আর এক নিষ্ঠুর পরিহাস ছিল। পিয়ন তাকে নিয়ে সবথেকে ওপরের তলায় গেল, যেখানে সিইওর অফিস ছিল। এই তলাটি অন্য তলাগুলোর চেয়েও বেশি আলিশান আর শান্ত ছিল। দেওয়ালে বড় বড় শিল্পীদের পেইন্টিং লাগানো ছিল, আর মেঝেতে মোটা কার্পেট বিছানো ছিল, যাতে পায়ের আওয়াজও পাওয়া যাচ্ছিল। প্রিয়াঙ্কার মনে হচ্ছিল সে যেন কোনো বাঘের গুহায় যাচ্ছে, যেখানে তার শিকার হওয়া নিশ্চিত। তার কপালে ঘাম এসে গিয়েছিল, যা সে বারবার মুছছিল। তারা এক বিশাল কাঁচের দরজার সামনে থামল, যার ওপর সোনালি অক্ষরে লেখা ছিল অর্জুন খান্না, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। পিয়ন দরজায় টোকা দিল, আর ভেতর থেকে এক গম্ভীর আওয়াজ এলো, ভেতরে চলে আসুন। এটি সেই আওয়াজ ছিল যা প্রিয়াঙ্কা নিজের বাড়ির ছাদে শুনেছিল, কিন্তু আজ এই আওয়াজে এক আলাদা ক্ষমতা আর প্রভাব ছিল। প্রিয়াঙ্কা কাপা হাতে দরজা খুলল আর ভেতরে পা রাখল। ভেতরে দৃশ্য কোনো সিনেমার সেটের মতো ছিল। এক বিশাল টেবিলের পেছনে অর্জুন নিজের ঘূর্ণায়মান চেয়ারে বসেছিল, এবং তার পেছনের পুরো দেওয়ালটি কাঁচের ছিল, যেখান থেকে পুরো দিল্লি শহর দেখা যাচ্ছিল। সে কোনো ফাইলে স্বাক্ষর করছিল, এবং সে মাথা না তুলেই বসার ইশারা করল। প্রিয়াঙ্কা চেয়ারের কোণায় বসে পড়ল আর নিজের আঙুলগুলো শক্ত করে চেপে ধরল। সে প্রার্থনা করছিল যেন পৃথিবী ফেটে যায় আর সে তাতে ঢুকে যায়। অর্জুন পেন বন্ধ করল আর ফাইলটি একপাশে রেখে ধীরে ধীরে নিজের মাথা তুলল। তার চোখে সেই পুরনো সৌম্যতা ছিল, কিন্তু এখন তার ব্যক্তিত্বে এক কর্পোরেট লিডারের কঠোরতাও ছিল। সে প্রিয়াঙ্কাকে এমনভাবে দেখল যেন সেই কোনো অচেনা প্রার্থী, আর জিজ্ঞাসা করল যে সে কেন এই কোম্পানিতে কাজ করতে চায়। সে পুরনো কথার কোনো উল্লেখ করল না, যা প্রিয়াঙ্কাকে আরও বেশি লজ্জিত করছিল। তার এই নীরবতা প্রিয়াঙ্কার কাছে কোনো শাস্তির চেয়ে কম ছিল না। প্রিয়াঙ্কা জড়ানো গলায় কিছু মুখস্থ করা জবাব দিল, কিন্তু তার গলায় সেই আত্মবিশ্বাস ছিল না যা সকালে ছিল। সে অর্জুনের চোখের দিকে তাকিয়ে দেখতে পারছিল না। তার সেই পুরনো সাইকেল আর সেই মার্সিডিজ মেব্যাকের কথা বারবার মনে পড়ছিল। সে বুঝতে পেরেছিল যে সে হীরাকে পাথর ভেবে ঠোকর মেরেছে, আর এখন সেই হীরাই তার সামনে এক পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে, যা সে কখনো পার করতে পারবে না। অর্জুনের আলিশান কেবিনের নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে এসি মেশিনের হালকা আওয়াজও কোনো ঝড়ের মতো মনে হচ্ছিল। প্রিয়াঙ্কা নিজের চেয়ারে এমনভাবে কুঁকড়ে বসেছিল যেন সে অদৃশ্য হয়ে যেতে চায়। টেবিলের অন্য পাশে বসা অর্জুন খুব মন দিয়ে তার ফাইলের পাতাগুলো উল্টাচ্ছিল, কিন্তু তার নীরবতা প্রিয়াঙ্কার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করছিল। তার মনে হচ্ছিল সেই কয়েক মিনিট যেন কয়েক যুগের মতো কাটছে, আর প্রতি মুহূর্তে তার আত্মসম্মান আরও বেশি ধূলিসাৎ হচ্ছে। সে ভাবছিল যে অর্জুন কি এখনই সেই পুরনো কথা তুলবে, নাকি পেশাদারভাবে কেবল চাকরির কথা বলবে। কিন্তু তার বিবেক জানত যে অতীতের সেই ছায়া এই ঘরে তাদের সাথেই উপস্থিত আছে। অবশেষে অর্জুন ফাইল বন্ধ করল আর টেবিলের ওপর রাখল। তারপর সে নিজের চেয়ারটিকে পেছনের দিকে হেলান দিল আর আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে নিল। তার নজর সরাসরি প্রিয়াঙ্কার মুখের ওপর পড়ল, যাতে কোনো রাগ ছিল না আর কোনো ব্যঙ্গও ছিল না, বরং এক অদ্ভুত করুণা ছিল, যা প্রিয়াঙ্কাকে আরও বেশি অস্থির করে তুলছিল। অর্জুন নিজের গম্ভীর গলায় বলল যে মিস গুপ্তা, আপনার ডিগ্রি আর অভিজ্ঞতা তো খুব প্রভাবশালী, কিন্তু আমাদের কোম্পানিতে কাজ করার জন্য কেবল কাগজের যোগ্যতা যথেষ্ট নয়। সে বলল যে আমরা এখানে সেই মূল্যবোধকে গুরুত্ব দিই যা মানুষের চরিত্রকে সংজ্ঞায়িত করে, আর এটিই সেই মাপকাঠি যেখানে আমার কিছু সংশয় হচ্ছে।
প্রিয়াঙ্কা নিজের শুকনো জিভ ভেজালো আর খুব কষ্ট করে নিজের আওয়াজ খুঁজে পেল। সে তোতলাতে তোতলাতে বলল যে স্যার, আমি নিজের পুরো পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে কাজ করব এবং আপনাকে অভিযোগের কোনো সুযোগ দেব না। সে চেষ্টা করছিল যাতে কথাবার্তা কেবল চাকরি পর্যন্তই সীমাবদ্ধ থাকে, কিন্তু তার গলার কম্পন তার ঘাবড়ানো ভাবকে পরিষ্কার প্রকাশ করছিল। অর্জুনের ঠোঁটে এক ফ্যাকাশে হাসি ফুটে উঠল, এমন হাসি যা চোখ পর্যন্ত পৌঁছায় না। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল যে কঠোর পরিশ্রম আর নিষ্ঠার সাথে সাথে মানুষের বিচার ক্ষমতা থাকাও কি জরুরি নয়? কারণ যে ব্যক্তি হীরা আর কাঁচের মধ্যে পার্থক্য করতে পারে না, সেই পোশাক শিল্পে কিভাবে সফল হবে? এই প্রশ্নটি সরাসরি প্রিয়াঙ্কার হৃদয়ে গিয়ে লাগল এবং সে বুঝতে পারল অর্জুন কোন দিকে ইশারা করছে। তার চোখে জল ভরে এলো আর সে মাথা নিচু করে নিল। সে দমে যাওয়া গলায় বলল যে স্যার, সেদিন যা কিছু হয়েছিল তা এক বিশাল ভুল বোঝাবুঝি ছিল এবং তার জন্য আমার খুব অনুতাপ হচ্ছে। সে সাফাই দেওয়ার চেষ্টা করল যে সে পারিবারিক চাপে ছিল আর তাকে সঠিক তথ্য দেওয়া হয়নি। প্রিয়াঙ্কা চাইছিল যে কোনোভাবে সে সেই অপমানজনক ঘটনার দায়ভার নিজের মা বা ঘটকের ওপর চাপিয়ে দিতে, কিন্তু অর্জুনের মতো বুদ্ধিমান মানুষের সামনে এই অজুহাতগুলো খুব ফাঁপা মনে হচ্ছিল। অর্জুন নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াল এবং ধীরে ধীরে হেঁটে সেই বিশাল কাঁচের জানালার কাছে গেল, যেখান থেকে নিচের দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছিল। সে প্রিয়াঙ্কার দিকে পিঠ করে দাঁড়িয়ে বলল যে প্রিয়াঙ্কাজি, সেটি কোনো ভুল বোঝাবুঝি ছিল না, বরং সেটি ছিল আপনার চিন্তাভাবনার আয়না। সে বলল যে আপনি সেদিন একজন মানুষকে প্রত্যাখ্যান করেননি, বরং আপনি সরলতা আর সত্যকে প্রত্যাখ্যান করেছিলেন। অর্জুন জানালা দিয়ে নিচে ইশারা করে জিজ্ঞাসা করল যে আপনার কি সেই কালো মার্সিডিসটি দেখা যাচ্ছে, যেটিকে দেখে হয়তো আজ আপনি প্রভাবিত হয়েছেন? প্রিয়াঙ্কা ভেজা চোখে সেদিকে তাকালো, যেখানে সেই চমৎকার গাড়িটি রোদে চিকচিক করছিল। অর্জুন খুব শান্ত স্বরে নিজের কথা জারি রেখে বলল যে ওই গাড়িটি কেবল লোহার ফাইবারের একটি টুকরো, যা আজ আছে আর কাল ভাঙারি হতে পারে। সে বলল যে সাইকেলটিকে আপনি গরিব ভেবে ঘৃণার চোখে দেখেছিলেন, সেটি আমার বাবার পরিশ্রম আর সংগ্রামের নিদর্শন। অর্জুন বোঝালো যে সেই সাইকেলটি আমাকে মাটির সাথে যুক্ত থাকতে শেখায়, অথচ এই মার্সিডিজ অনেক সময় মানুষকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়। সে প্রিয়াঙ্কার দিকে ফিরে বলল যে আপনি গাড়ির পেট্রোলের কথা বলেছিলেন, কিন্তু আপনি এটি ভুলে গেলেন যে সংস্কার আর চরিত্র কোনো পেট্রোল পাম্পে পাওয়া যায় না, সেগুলোকে অর্জন করতে হয়। প্রিয়াঙ্কা এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল, কারণ অর্জুনের প্রতিটি শব্দ সত্য ছিল, আর সেই সত্য তেতো হওয়ার সাথে সাথে বীজ ছিল। তার নিজের আর নিজের পরিবারের ছোট চিন্তাভাবনার উপর ঘেন্না হচ্ছিল। তার মনে পড়ল কিভাবে সে নিজের মায়ের কথায় অর্জুনকে নিয়ে ঠাট্টা করেছিল, আর আজ সেই অর্জুনই তাকে জীবনের সবথেকে বড় পাঠ পড়াচ্ছিল। সে হাত জোর করে বলল যে আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যিই খুব লজ্জিত। সে বলল যে আমি বাইরের আবরণ দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম আর মানুষকে চিনতে ভুল করেছিলাম। দয়া করে আমাকে নিজের ভুল শুধরানোর একটি সুযোগ দিন। অর্জুন নিজের টেবিলের কাছে ফিরে এলো আর প্রিয়াঙ্কার ফাইলটি তার দিকে এগিয়ে দিল। তার মুখ এখনও শান্ত ছিল, কিন্তু তাতে এক দৃঢ়তা ছিল যা বলে দিচ্ছিল যে তার সিদ্ধান্ত বদলানো যাবে না। সে বলল যে আমি আপনাকে ঘৃণা করি না, আর না আমি প্রতিশোধ নেওয়ায় বিশ্বাস রাখি, কারণ আমার কর্ম আমাকে ক্ষমা করতে শেখায়। কিন্তু সে পরিষ্কার করে দিল যে এই কোম্পানির সিইও হওয়ার খাতিরে আমি এক এমন ব্যক্তিকে ম্যানেজার বানাতে পারি না যার দৃষ্টিভঙ্গি এতটা সংকীর্ণ। সে বলল যে ব্যক্তির কাছে সাইকেলে বসা মানুষ ছোট মনে হয়, সে কখনোই আমার কর্মচারী আর শ্রমিকদের সাথে বিচার করতে পারবে না। এটি শোনা প্রিয়াঙ্কার কাছে কোনো বজ্রপাতের চেয়ে কম ছিল না। তার কেবল এক ভালো জীবনসঙ্গীর প্রস্তাব হারানোর দুঃখই ছিল না, বরং এখন তার হাত থেকে এক সোনালী কেরিয়ারও ফসকে গিয়েছিল। সে অনুভব করল যে জীবনে কিছু ভুল এমন হয় যেগুলোকে সরি বলে ঠিক করা যায় না, সেগুলোর মাসুল দিতেই হয়। অর্জুন খুব শালীনতার সাথে বলল যে আপনি আসতে পারেন, আর আমি প্রার্থনা করি আপনি ভবিষ্যতে সেই সব পান যার তালাশ আপনি করছেন। হয়তো এমন কোনো ব্যক্তি যার কাছে ওই গাড়িগুলো আছে, যদিও তার মন ছোট হোক। প্রিয়াঙ্কা কাপা হাতে নিজের ফাইল তুলল আর নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াল। তার পায়ে শক্তি ছিল না, কিন্তু তাকে সেখান থেকে বের হতেই হতো। সে শেষবারের মতো অর্জুনের দিকে তাকাল, যে এখন আবার নিজের কোনো ফাইলে ব্যস্ত হওয়ার নাটক করছিল, যাতে প্রিয়াঙ্কার যেতে সুবিধা হয়। সে এক রাজার মতো নিজের জায়গায় বসেছিল, বিনা কোনো মুকুটেই তার ব্যক্তিত্ব কোনো সম্রাটের চেয়ে কম ছিল না। প্রিয়াঙ্কা মাথা নিচু করল আর ভারী পায়ে দরজার দিকে এগোল।
প্রতিটি পদক্ষেপের সাথে সাথে সে নিজের হারের কথা অনুভব করছিল। যখন সে কেবিন থেকে বের হল তখন অফিসের পরিবেশ তেমনই ব্যস্ত ছিল, কিন্তু প্রিয়াঙ্কার জন্য সবকিছু বদলে গিয়েছিল। যেসব কর্মচারীদের সে সকালে আসার চোখে দেখছিল, এখন তার মনে হচ্ছিল তারা সবাই তাকে নিয়ে হাসছে। সে অলিন্দ দিয়ে যেতে যেতে লিফটে পৌঁছাল, আর তার মাথা লজ্জায় নিচু হয়েছিল। তার নিজের মায়ের মুখ মনে পড়ছিল, আর সে ভাবছিল বাড়ি গিয়ে কি বলবে। সে কি বলবে যে যাকে তারা ভিখারি ভেবেছিল সে তাদের ভাগ্যবিধাতা বের হল? এই চিন্তাটাই তাকে ভেতর থেকে ভয় দেখাচ্ছিল। লিফটে নিচে নাবার সময় তার সেই মুহূর্তের কথা মনে পড়ল যখন সে অর্জুনকে সাইকেলে দেখেছিল। সে ভাবল, ইস, সেদিন যদি সে নিজের মায়ের কথায় না এসে নিজের মনের কথা শুনত আর অর্জুনের সাথে একবার ঠিকভাবে কথা বলত। ইস, সে যদি টাকার চেয়ে বেশি মনুষ্যত্বকে গুরুত্ব দিত। কিন্তু ইস শব্দটি এখন তার জীবনের সবথেকে দুঃখজনক শব্দ হয়ে দাঁড়িয়েছে। লিফটের দরজা খুলল, আর সে লবিতে চলে এলো, যেখানে সেই আভিজাত্য এখন তাকে বিচ্ছে বলে মনে হচ্ছিল। সে প্রধান দরজা দিয়ে বাইরে বের হল, আর দুপুরের কড়া রোদ তার মুখের উপর পড়ল। তার নজর আবার সেই মার্সিডিস মেব্যাকের উপর পড়ল, যা এখনও সেখানেই দাঁড়িয়েছিল। নিজের পুরো শানে নিয়ে সেই গাড়িটি এখন তাকে সৌন্দর্যের প্রতীক নয়, বরং তার লোভের স্মৃতিস্তম্ভ বলে মনে হচ্ছিল। পাশেই এক কোণায় অর্জুনের পুরনো অ্যাটলাস সাইকেলটিও দাঁড়িয়েছিল, যা রোদে পুড়ছিল। প্রিয়াঙ্কা সেই সাইকেলটিকে দেখল, আর আজ প্রথমবার সেটিকে পুরনো আর খটখটে নয়, বরং স্বাভিমানে দাঁড়িয়ে থাকতে দেখল। সে বুঝতে পারল যে দাম জিনিসের নয়, দেখার নজরের হয়। প্রিয়াঙ্কা একটি অটোরিকশা থামাল এবং তাতে বসে পড়ল। যেই অটো চলল, সে পেছন ফিরে সেই গগনচুম্বী ইমারতটিকে দেখল, যা এখন তার নাগালের বাইরে চলে গিয়েছে। তার চোখ দিয়ে জল ঝরছিল, কিন্তু এই জল এখন কোনো অভিযোগের নয়, বরং প্রায়শ্চিত্তের ছিল। সে নিজের ফোন থেকে নিজের মায়ের নম্বর ডিলিট করার কথা ভাবল, কিন্তু তারপর থেমে গেল। তার মনে হলো এই গল্পটি তাকে নিজের মাকে শোনাতে হবে, যাতে তারাও বুঝতে পারেন যে তারা কি হারিয়েছেন। সে বুঝতে পেরেছিল যে কর্মের চাকা ঘুরে গিয়েছে, আর সে তার তলায় পিষ্ট হয়ে গিয়েছে। ওদিকে অফিসে অর্জুন নিজের জানালার কাছে দাঁড়িয়ে প্রিয়াঙ্কাকে যেতে দেখছিল। তার মনে কোনো জয়ের আনন্দ ছিল না, বরং এক গভীর বিষণ্ণতা ছিল। তার দুঃখ হচ্ছিল যে সমাজ আজও বাইরের চাকচিক্যের পেছনে ছুটছে আর আসল মূল্যবোধ হারিয়ে ফেলছে। সে ভাবল, হয়তো প্রিয়াঙ্কার এই ধাক্কাটা খাওয়া জরুরি ছিল, যাতে তার ঘুম ভাঙতে পারে। অর্জুন জানত যে সে আজ কারো মনে কষ্ট দিয়েছে, কিন্তু এটিও সত্যি ছিল যে কখনো কখনো ওষুধ তেতোই হয়। সে এক দীর্ঘশ্বাস নিল আর পুনরায় নিজের কাজে লেগে পড়ল, কারণ তাকে এখনও সেই স্কুলটি বানাতে হবে যার স্বপ্ন সে দেখেছিল। গুপ্তা নিবাসে যখন প্রিয়াঙ্কা পৌঁছাল, তখন তার মা সুনন্দা দেবী দরজাতেই দাঁড়িয়েছিলেন, অধীর আগ্রহে সুসংবাদের অপেক্ষা করছিলেন। তিনি প্রিয়াঙ্কার মুখ দেখেই জিজ্ঞাসা করলেন যে কি হলো, চাকরি পেলি নাকি? প্রিয়াঙ্কা কিছু না বলে নিজের ফাইল সোফার উপর ছুঁড়ে মারল আর ধপ করে বসে পড়ল। সুনন্দা দেবী যখন পুনরায় জিজ্ঞাসা করলেন, তখন প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে সেই সব সত্যি কথা বলে দিল যা সে দেখেছিল আর শুনেছিল। সে জানালো যে ওই কোম্পানি সেই সাইকেলওয়ালারই, আর সে আমাকে চাকরি দিতে মানা করে দিয়েছে কারণ আমার সংস্কার তার কোম্পানির যোগ্য নয়। এটি শোনা মাত্রই সুনন্দা দেবীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি ধপ করে সেখানেই মেঝেতে বসে পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে লক্ষ্মীকে তারা বাড়ি থেকে ধাক্কা মেরে বের করেছিলেন তিনি স্বয়ং তাদের দরজায় এসেছিলেন। রাজেশবাবুও ঘরে চলে এলেন, আর যখন তিনি এটি জানতে পারলেন তখন তিনি প্রথমবার নিজের স্ত্রীর দিকে রাগের চোখে তাকালেন। তিনি বললেন যে এটি তোমার লোভের ফল, যা আমাদের মেয়ের জীবন বরবাদ করে দিল। ঘরে শোকের মতো নিস্তব্ধতা ছেয়ে গেল, যা কারও মৃত্যুতে নয়, বরং এক সোনালী ভবিষ্যতের হত্যার ওপর ছিল। প্রিয়াঙ্কা নিজের ঘরে চলে গেল, আর সে জানালা দিয়ে বাইরে তাকাল। রাস্তায় জীবন স্বাভাবিক গতিতে চলছিল, কিন্তু তার জন্যে সব কিছু থমকে গিয়েছিল। সে অনুভব করল যে টাকা উপার্জন করা সহজ হতে পারে, কিন্তু সম্মান আর ভালোবাসা উপার্জন করা খুব কঠিন। সে শপথ নিল যে সে এখন নিজেকে বদলাবে আর কখনো কাউকে তার সামর্থ্য দিয়ে বিচার করবে না। অর্জুন তাকে চাকরি দেয়নি, কিন্তু সে তাকে জীবনের এমন এক পাঠ পড়িয়ে দিয়েছে যা যে কোনো MBA ডিগ্রির চেয়ে বড় ছিল। গল্পের শেষ এক অদ্ভুত মোড়ে হয়েছিল। অর্জুন নিজের আদর্শের সাথে নিজের উচ্চতায় কায়েম ছিল, আর প্রিয়াঙ্কা আর তার পরিবার নিজেদের অহংকারের ধ্বংসস্তূপে চাপা পড়েছিল। এই গল্প দিল্লির সেই গলিগুলোতে সবসময় মনে রাখা হবে, যেখানে মানুষ প্রায়ই ভুলে যায় যে সময় আর ভাগ্য
যে কোনো সময় পাল্টে যেতে পারে। কর্মের চাকা সবসময় ঘুরতে থাকে, কখনো সে কাউকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে, তো কখনো মাটি থেকে আকাশে। অর্জুনের পুরনো সাইকেল আজও শানের সাথে চলে, যা মনে করিয়ে দেয় যে আসল আভিজাত্য ব্যাংক ব্যালেন্সে নয়, বরং চিন্তাভাবনায় থাকে।